তদন্তকারী দল যখন ডায়াতলব পাসে পৌঁছায় তারা দেখে একটি ছেঁড়া তাঁবু পড়ে আছে। তবে বিষয়টা সাধারণ ছিল না, তাঁবুটির কাপড় ভেতর থেকে কাটা হয়েছিল, যেন ভেতরে থাকা সবাই আতঙ্কে দিশেহারা হয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। আশেপাশে কিছু পায়ের ছাপ ছিল, কিন্তু সেগুলো বরফে চাপা পড়েছিল। কয়েকটি ছাপ দেখে মনে হচ্ছিল কেউ জুতো ছাড়াই বরফের মধ্যে দৌড়াচ্ছিল, যা অত্যন্ত অস্বাভাবিক। তদন্তকারীরা তাঁবুর ভেতর থেকে ক্যামেরা উদ্ধার করে, যেখানে কিছু রহস্যজনক ছবি পাওয়া যায়। এসব ছবি দেখে মনে হচ্ছিল সেদিন রাতে অভিযাত্রীদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যার আসল কারণ আজও অজানা। ঘটনাটি ঘটেছিল খোলাত সায়াকাল নামে পরিচিত এক ভয়ঙ্কর পাহাড়ে, যার অর্থ মৃতদের পাহাড়। এই রহস্যময় ট্র্যাজেডি এতটাই অদ্ভুত যে এটি ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এবং অজানা ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু সেদিন রাতে সত্যি কি ঘটেছিল তা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। 1959 সালের জানুয়ারির এক হিমশীতল সকালে 10 জন অভিযাত্রী ট্রেনে চড়ে সাইবেরিয়ার উরাল মাউন্টেনের উদ্দেশ্যে রওনা দেন। দলে 8 জন পুরুষ এবং 2 জন নারী ছিলেন, আর এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন একজন অভিজ্ঞ অভিযাত্রী। তিনি তার সঙ্গে একটি রেজিস্টার রেখেছিলেন, যেখানে প্রতিদিনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করছিলেন। তিনি ট্রেন যাত্রার সময় তিনি সেখানে লিখেছিলেন, আমি ভাবছি এই যাত্রায় আমাদের জন্য নতুন কি অপেক্ষা করছে, আমাদের জন্য সত্যি নতুন কিছু ঘটবে কি। এরপরের কয়েকদিন অভিযাত্রীরা ট্রেন, বাস, ট্রাক এবং শেষমেশ ঘোড়ার গাড়িতে চড়ে দীর্ঘ পথ পাড়ি দেন। এরপর তারা হেঁটে এবং স্কি করে পথ চলতে শুরু করেন। কিন্তু 1 ফেব্রুয়ারি দলটির এক সদস্য ইউরি ইউডিন অসুস্থ হয়ে পড়েন এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফলে বাকি 9 জন অভিযাত্রী তাদের যাত্রা চালিয়ে যান। এই সময় তোলা কিছু ছবি ও রেকর্ডে ইউরিকে তার দলের সঙ্গীদের থেকে বিদায় নিতে দেখা যায়। কিন্তু ইউরি তখন হয়তো কল্পনা করতে পারেননি এটাই হবে তাদের শেষ দেখা। 9 জনের দলটি বরফে ঢাকা উপত্যকায় এগিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে ছিল 7টি ক্যামেরা এবং একটি ডায়েরি, যেখানে তারা যাত্রার প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ করছিল। পরবর্তীকালে পাওয়া রেজিস্টার এন্ট্রি এবং ছবিগুলো দেখে তখনও অবধি সবকিছু স্বাভাবিক ছিল বলেই জানা যায়। অবশেষে তারা খোতাল সাইখাল নামে পরিচিত এক ভয়ঙ্কর পর্বতের কাছে পৌঁছান, যেটির অর্থ মৃতদের পাহাড়। সারাদিন চূড়ার দিকে এগিয়ে যাওয়ার পর তারা ঠিক করেন চূড়ার শীর্ষের কয়েক মিটার আগেই তারা তাঁবু খাটিয়ে রাত কাটাবেন। তাদের ক্যামেরায় তোলা শেষ কয়েকটি ছবি ও রেজিস্ট্রির সর্বশেষ এন্ট্রি উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, মানুষের বসতি থেকে শত শত কিলোমিটার দূরে প্রবল বাতাসের মাঝে পাহাড়ের এই নিঃসঙ্গতা যেন বাস্তব মনে হচ্ছে না। এই অভিযানটি শেষ করতে 16 দিন সময় লাগার কথা ছিল। যাওয়ার আগে দলের নেতা তার বন্ধু ও পরিবারের সদস্যদের বলেছিলেন যে ফিরে এলে টেলিগ্রাফের মাধ্যমে সবাইকে সুস্থতার খবর জানাবেন। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন 16 দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন, কিন্তু তখনও কেউ কিছু বুঝতে পারছিল না। অবশেষে স্বেচ্ছাসেবকদের একটি দল গঠন করা হয়, যারা ডায়াতলব পাসে গিয়ে অভিযাত্রীদের ক্যাম্প খুঁজে পায়। তবে ক্যাম্পের অবস্থা দেখে সহজেই বোঝা যাচ্ছিল যে সেখানে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তাঁবুটি বরফের পাতলা স্তর দিয়ে ঢাকা ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাঁবুর সব সরঞ্জাম ভেতরেই ছিল, সম্পূর্ণ অক্ষত অবস্থায়। তবে তাঁবুর কাপড়ে স্পষ্টভাবে ছুরির দাগ ছিল, যা ভেতর থেকে কাটা হয়েছিল। দেখে মনে হচ্ছিল অভিযাত্রীরা আতঙ্কিত হয়ে তাঁবুর ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। পরদিন থেকে তল্লাশি অভিযান শুরু হয়। তাঁবুর আশেপাশে বরফের মধ্যে কিছু পায়ের ছাপ দেখা যায়, যা পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে যাচ্ছিল। কিছু ছাপে জুতোর চিহ্ন ছিল, তবে কিছু ছাপ ছিল খালি পায়ে, যা তুষারময় পরিবেশে একদমই স্বাভাবিক নয়। বরফের কারণে কিছু চিহ্ন মুছে গেলেও প্রায় 500 মিটার দূর পর্যন্ত পদচিহ্নগুলোর অস্তিত্ব পাওয়া যায়। তারপর সেগুলো হঠাৎ করে মিলিয়ে যায়। তদন্তকারী দল যখন আরও এগিয়ে যায়, তারা একটি উঁচু পাইন গাছের কাছে গিয়ে থামে, যেখানে একটি ছোট্ট আগুনের অবশিষ্টাংশ দেখা যায়, যার পাশে পাওয়া যায় ইউরি ডরশ্যাঙ্কো ও ইউরি ক্রোবনিশ্যাঙ্কোর জমে থাকা মৃতদেহ। তারা প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। শরীরে শীত নিবারণের জন্য কোনো জ্যাকেট, গ্লাভস, টুপি বা উপযুক্ত পোশাক ছিল না। বরফে ঢাকা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তাদের এমন অবস্থায় পাওয়াটা ছিল অত্যন্ত অস্বাভাবিক।
তদন্ত চলতে থাকে, কিন্তু পুরো দলটি 9 জন সদস্যের মৃতদেহ খুঁজে পেতে প্রায় 2 মাস লেগে যায়। এই মৃতদেহগুলির অবস্থান এবং অবস্থা এতটাই রহস্যময় ছিল যে এই ঘটনার আসল কারণ আজও অজানা হয়ে রয়েছে। তদন্তকারীরা যখন আরো গভীরে অনুসন্ধান চালান, তখন আবিষ্কার করেন যে যাদের মৃতদেহ প্রথমে পাওয়া গিয়েছিল তারা তীব্র ঠান্ডার কারণে মারা গেছে। মৃত্যুর সময় আশেপাশের তাপমাত্রা ছিল -8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের গায়ে ছিল শুধুমাত্র হালকা পোশাক, যেন তারা গ্রীষ্মের পরিবেশে ছিলেন। ক্যাম্পের নিকটবর্তী সিডার গাছের কিছু শাখা 5 মিটার পর্যন্ত ভাঙা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হয় তারা হয়তো গাছে উঠে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন, কিংবা কারো থেকে পালানোর জন্য গাছে উঠেছিলেন। গাছের পেছনেই পাওয়া যায় আরও 3 জনের দেহ, যারা আগের 2 জনের তুলনায় কিছুটা বেশি পোশাক পরা ছিলেন, তবে তারাও ছিলেন জুতো ও গ্লাভস ছাড়া, যা তুষারাচ্ছন্ন অঞ্চলের জন্য মোটেও স্বাভাবিক নয়। এই 3 জনের মৃতদেহের অবস্থান দেখে মনে হচ্ছিল তারা তাঁবুর দিকে ফেরার চেষ্টা করছিলেন, কিন্তু মাঝপথেই তাদের মৃত্যু হয়। তাদের শরীরে কিছু আঘাতেরও দাগ ছিল, তবে ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে তাদের মৃত্যুর প্রধান কারণ ছিল হাইপোথার্মিয়া, অর্থাৎ অতিরিক্ত ঠান্ডায় শরীরের কার্যক্ষমতা হারিয়েছিল। কিন্তু এরপরের 4 জনের দেহ যেখানে পাওয়া যায় তা পুরো ঘটনার রহস্যকে আরও ঘনীভূত করে তোলে। তাদের মরদেহ 75 মিটার দূরে একটি পাথরের নিচে চাপা অবস্থায় পাওয়া যায়, এবং এদের মধ্যে 3 জনের শরীরে ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল। একজনের মাথার খুলি ভেঙে গিয়েছিল, 2 জনের পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, একজনের চোখের মণি নিখোঁজ ছিল, একজন মেয়ের জিহ্বা সম্পূর্ণভাবে কেটে গিয়েছিল। বিশেষজ্ঞরা জানতো এই ধরনের আঘাত সাধারণত গাড়ি দুর্ঘটনা অথবা উচ্চতা থেকে পড়ে গেলে হতে পারে, তবে আশ্চর্যের বিষয় হলো শরীরের বাইরের অংশে কোনো ক্ষত ছিল না, যেন আঘাতগুলো শরীরের ভেতর থেকে লেগেছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো মৃতদেহগুলোর মধ্যে কয়েকটির পোশাক পরীক্ষা করে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স পাওয়া যায়। প্রথম দিকে তদন্তকারীরা সন্দেহ করেন যে কেউ হয়তো এই অভিযাত্রীদের হত্যা করেছে, কিন্তু খবরটি হেডলাইন থেকে পেছনের পাতায় আসতে না আসতেই 1 মে 1959 সালে অফিসিয়ালি এই ফৌজদারি মামলাটি বন্ধ করে দেওয়া হয়, কারণ এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিত করতে পারে যে তারা খুন হয়েছেন বা একে অপরকে হত্যা করেছেন। এত রহস্যময় ঘটনা হওয়া সত্ত্বেও এই মামলার সমাধান করা যায়নি, আর এইভাবেই ডায়াতলব পাস ইনসিডেন্ট বিশ্বের ইতিহাসে অন্যতম রহস্যজনক ঘটনার তালিকায় যুক্ত হয়ে যায়। তাহলে সেই রাতে আসলে কি হয়েছিল? 9 জন অভিযাত্রী তাদের তাঁবুর দরজা না খুলে বরং ছুরি দিয়ে কেটে বেরিয়ে এসেছিলেন কেন? এমন সিদ্ধান্ত তখনই নেওয়া সম্ভব যখন তারা চরম বিপদের সম্মুখীন, কিন্তু তাঁবুর চারিপাশে ধ্বংসযজ্ঞের কোনো চিহ্নই ছিল না, এমনকি পালানোরও কোনো স্পষ্ট লক্ষণ মেলেনি। সরকারি রিপোর্ট অনুযায়ী 9 জনের মধ্যে 6 জন হাইপোথার্মিয়ায় মারা যান, কিন্তু তাদের অবস্থান ও শারীরিক চিহ্ন দেখে অনেক বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে এটি শুধুমাত্র ঠান্ডার কারণে মৃত্যু নয়, বরং আরও গভীর কিছু লুকিয়ে আছে। এই রহস্য আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করে। আমেরিকান ডকুমেন্টারি নির্মাতারা, পর্বতারোহীদের পরিবার ও অনেক গবেষক দাবি করেন যে সোভিয়েত সরকার সত্য গোপন করছে, বিশেষ করে যখন মৃতদেহগুলোর পোশাকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়া যায়। তাই অনেক বিতর্কিত মতবাদ এই বিষয় নিয়ে রয়েছে, যেগুলো এখন বর্ণনা করছি। সোভিয়েত পারমাণবিক পরীক্ষা তত্ত্ব। এই ঘটনা ঘটে শীতল যুদ্ধের সময়, যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন নিজেদের পারমাণবিক শক্তি প্রমাণ করতে মরিয়াছিল। মাত্র কয়েক বছর আগে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ দেখেছিল বিশ্ব। এরপর সোভিয়েত ইউনিয়নও নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে শুরু করে। অনেকেই বিশ্বাস করেন যে এই পাহাড়ের কাছাকাছি সোভিয়েতের একটি গোপন পারমাণবিক পরীক্ষা হয়েছিল এবং অভিযাত্রীদের মৃত্যু তারই প্রভাবে। রেডিও অ্যাক্টিভ উপাদান পাওয়া এই তত্ত্বকে আরও জোরালো করে। তুষার ধসের তত্ত্ব। অন্যদিকে তদন্তকারী দল এই ঘটনার একটি সম্ভাব্য ব্যাখ্যা দেয় তুষার ধস। তাদের মতে রাতের বেলা তাঁবুর ওপর তুষার ধসে পড়ে, ফলে অভিযাত্রীরা ভয়ে তাঁবু কেটে বাইরে বের হন। কিন্তু এই তত্ত্ব পুরোপুরি গ্রহণযোগ্য ছিল না, কারণ 1. তুষার ধস হলে তাঁবু সম্পূর্ণ চাপা পড়ে যেত, কিন্তু তাঁবুর আশেপাশে বরফের স্তর খুব বেশি মোটা ছিল না।
2. অভিযানের নেতা একজন অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন। তিনি এমন জায়গায় তাঁবু ফেলবেন না যেখানে তুষারধসের ঝুঁকি থাকে। 3. অন্য কোনো অভিযাত্রী দল সেই সময় এই ধরনের কোনো তুষারধসের ঘটনা রিপোর্ট করেনি। এই ঘটনার পর আরও 100 জনের বেশি অভিযাত্রী ওই এলাকায় অভিযান চালান, কিন্তু তাদের কেউই এমন কোনো বিপদের সম্মুখীন হননি। তাহলে কি সত্যি এটা একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো অজানা শক্তি লুকিয়ে আছে? তাই কি ডায়েতলভ পাস ইনসিডেন্ট আজও রহস্য হয়ে রয়েছে? ডায়েতলভ পাস ইনসিডেন্টের শেষ ছবির অজানা রহস্য। এই ঘটনার অন্যতম রহস্যময় দিক ছিল তাঁবুর বাইরে তোলা শেষ ছবি। এটি ছিল একটি অন্ধকার রাতের ছবি যেখানে কিছু অস্পষ্ট আলোর বিন্দু দেখা যাচ্ছিল। এই ছবি অনেক কনস্পিরেসি থিওরি জন্ম দেয়। অনেকে বলেন এটি একটি অজানা উড়ন্ত বস্তু মানে ইউএফও বা রকেটের ছবি। কেউ কেউ আবার মনে করেন এটি তাঁবুর ওপর দিয়ে উড়ে যাওয়া কোনো আলো বা মোমবাতির ছায়া। কিন্তু আসল প্রশ্ন হলো, যদি সত্যি আকাশে কিছু থাকে এবং তা তাঁবুতে এসে সংঘর্ষ করে, তাহলে এর কোনো ধ্বংসাবশেষ কেন পাওয়া গেল না? মৃতদেহগুলোর আশেপাশে কোনো ধাতব টুকরো বা বিস্ফোরণের চিহ্ন মেলেইনি। তবে একটা সম্ভাব্য কারণ অনেক বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন করে। এই ঘটনার সব থেকে বড় রহস্য সেটা হলো তাঁবুর ভেতর থেকে কেটে বের হওয়ার কারণ কি ছিল। অনেক গবেষক মনে করেন অভিযাত্রীদের তাঁবুর ভেতরে ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। কিভাবে এটা ঘটতে পারে? অভিযানের দলনেতা নিজেই একটি স্টোভ তৈরি করেছিলেন যা তাঁবুর ভেতরেই ব্যবহৃত হতো। ঠান্ডা আবহাওয়ায় তাঁবুর ভেতরে উষ্ণতা বজায় রাখতে এটাকে চালু করা হতো। যদি নিষ্কাশন পাইপ সঠিকভাবে বসানো না থাকে, তাহলে স্টোভের ধোঁয়া তাঁবুর ভেতরেই জমা হয়ে যেতে পারে। হয়তো এতে অভিযাত্রীরা শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন এবং দ্রুত তাঁবু থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন। তবে যখন তাঁবুটি উদ্ধার করা হয় তখন স্টোভের নিষ্কাশন পাইপ পাওয়া যায়নি। তাহলে কি তারা সত্যি ধোঁয়ার কারণে তাঁবু ছেড়েছিলেন, নাকি এর পেছনে ছিল আরো গভীর কোনো রহস্য? তবে এই ধোঁয়ার তত্ত্বের পক্ষে কিছু প্রমাণ পাওয়া গেছে, আর সেগুলোকে সাজালে ঠিক এইভাবে দাঁড়ায়। অভিযাত্রীদের দেহ ও পোশাকে পোড়ার দাগ ছিল, আর অনেকজনের শরীরে রক্তক্ষরণও হয়েছিল। বিশেষ করে কাশির সঙ্গে রক্ত বেরিয়ে আসার লক্ষণ দেখা গিয়েছিল, যা ধোঁয়া থেকে শ্বাসকষ্টের কারণে হতে পারে। তাঁবুর ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়লে দমবন্ধ হয়ে আসার ভয়ে অভিযাত্রীরা দ্রুত বাইরে বেরিয়ে যান। সেই কারণেই ভেতর থেকে তাঁবুটিকে কাটা হয়েছিল। আর এমতো অবস্থায় কয়েকজন গরম কাপড় জামা পরার সুযোগই পায়নি। আশ্রয়ের জন্য দৌড়ে তারা কাছের গাছের কাছে যায়, যেখানে তারা আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু পরে আগুন নিভে যায়। 4 জন অভিযাত্রী যারা তুলনামূলক বেশি গরম পোশাক পরেছিলেন তারা গভীরে চলে যান। বরফের মধ্যে তারা একটি ছোটখাটো ধসের কবলে পড়ে এবং গুরুতর আহত হন। কারো মাথা ফেটে যায়, কারো কপাল ভেঙে যায়, আবার কারো শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়। যারা কম পোশাক পরেছিলেন তারা গাছের নিচেই দাঁড়িয়েছিলেন। আর 3 জন অভিযাত্রী ফিরে আসার চেষ্টা করেন, কিন্তু ঠান্ডায় জমে তারা মারা যান। অন্যদিকে 2 জন অভিযাত্রী আগুনের পাশেই বসেছিল, যাদের আগুনে পুড়ে মৃত্যু হয়। দলটির 2 সদস্য আগে পারমাণবিক কেন্দ্রে কাজ করতেন, তাই তাদের পোশাকে তেজস্ক্রিয় উপাদান পাওয়া গিয়েছিল। তাছাড়া কিছু অভিযাত্রীর দেহের অংশ হারিয়ে গিয়েছিল, যা হয়তো বন্যপ্রাণীর আক্রমণের ফলে হতে পারে। তবে এই কল্পনাও সম্পূর্ণভাবে প্রমাণ ভিত্তিক নয়, যে কারণে এই ঘটনার 65 বছর পার হয়ে গেলেও এর আসল সত্য আজও অজানা। 10 জন সদস্যের এই অভিযাত্রী দলের মধ্যে একমাত্র ইউরি ইউদিন বেঁচে ছিলেন, কারণ তিনি অসুস্থতার কারণে অভিযান ছেড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। পরে তিনি 90 বছর বয়সে মারা যান। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।